আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মিশকাত সুপ্রেনা শুভ্রা রংপুর সরকারি কলেজ থেকে তোমাদের সাথে আছি। স্ট্রেট লাইনের মাস্টার এই কন্টেস্টে আজকে আমরা 3.5 এর বিভিন্ন টপিক অর্থাৎ ঢাল এবং সরলরেখার সমীকরণ সংক্রান্ত বিভিন্ন ধরনের টপিক নিয়ে আলোচনা করব। এই যে টপিকটা, এটা থেকে আসলে বিগত কয়েক বছরে সরলরেখা অধ্যায়ের যতগুলো সৃজনশীল আসছে তার মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক সৃজনশীল আসছে। তো এটা আসলে আমাদের একাডেমিক এবং অ্যাডমিশন দুইটার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং আজকে আমি এক্স্যাক্টলি কোন কোন টপিকগুলো নিয়ে আলোচনা করব সেটা দেখতে পাচ্ছ যে তোমরা পাশে আমি একটা পেজের মধ্যে লিখে রেখেছি, কারণ আমার বোর্ডটা এমনিতে ছোট এবং বোর্ডে পুরোটুকুই আমার ইউজ করা লাগবে এই কারণে। তো চলো, প্রথম টপিকটাই দেখতে পাচ্ছ যে ঢাল ঢাল নিয়ে আমরা ফার্স্টে আলোচনা করব। তো ওখানকার প্রথম টপিক হচ্ছে, এখানেও টপিক 1। তো ঢাল হচ্ছে আমরা আগেই পড়ে এসেছি ক্লাস 9-10-এ যে ঢাল হচ্ছে কোনো সরলরেখা যদি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ তৈরি করে তাহলে তার ট্যানজেন্টের মানটাকে আমরা ঢাল বলছি। এখন কিন্তু এটা বাদ দিয়ে আসলে ঢালের একটা সূত্র আছে, যেটা হচ্ছে কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর। এটার সাথে আমরা পরিচিত, কিন্তু সূত্রটা কোথা থেকে আসলো সেটা এখন আমরা দেখব। তো ধরো যে এই যে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, তার হচ্ছে একটা সরলরেখা যেটা এক্স এবং ওয়াই দুটো অক্ষকে ছেদ করছে। এই সরলরেখাটার নাম আমি দিলাম যে এটা হচ্ছে এ এবং বি সরলরেখা। এই এ বি সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে দেখতে পাচ্ছ যে একটা কোণ উৎপাদন করছে, এটার নাম দিলাম আমি থেটা কোণ। এটা যদি থেটা হয় এবং এক্স অক্ষের সমান্তরালে যদি আমি আরো একটা রেখা আঁকি, ধরো এটাও কিন্তু এখানে একটা কোণ উৎপাদন করছে, এটাকে আমরা থেটা বলতে পারি। কারণ হচ্ছে এই দুটো যেহেতু সমান্তরাল এবং তাদের ছেদবিন্দু হচ্ছে, ছেদক রেখা হচ্ছে এ বি, এই ছেদকের জন্য এটা কিন্তু অনুরূপ কোণ হয়ে যাচ্ছে। এই দুটোই থেটা, অনুরূপ কোণ, এই জন্য এটাও থেটা। এবং এই সমান্তরাল রেখাটা এ বি কে যে বিন্দুতে ছেদ করছে, এটাকে আমি ধরে নিলাম যে এটা হচ্ছে x1 y1 বিন্দু। এবং একইভাবে আমি এখানে ওয়াই অক্ষের সমান্তরালে একটা সরলরেখা টানবো। এই সরলরেখাটা এ বি কে যে বিন্দুতে ছেদ করছে, অর্থাৎ এই বিন্দুটাকে, এটাকে আমরা বলতে চাচ্ছি x2 y2। এবার দেখো, এখানে কিন্তু একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়ে গিয়েছে। এই সমকোণী ত্রিভুজটা, এটা সমকোণ এবং এটা যদি থিটা হয়, এটা কিন্তু লম্ব এবং এটা ভূমি। এটা যদি লম্ব এটা ভূমি হয়, আমরা এখানে বলতে পারি যে এই লম্ব বরাবর শুধুমাত্র ওয়াই অক্ষেরই পরিবর্তন হয়েছে, এক্স অক্ষের কোনো পরিবর্তন কিন্তু হয়নি। তো এইটার মানটা হবে y2 মাইনাস y1 এর সমান, তাই না? এবং একইভাবে এইটুকুতে কিন্তু শুধুমাত্র, অর্থাৎ ভূমিতে শুধুমাত্র ভুজের পরিবর্তন হয়েছে, কোটির কোনো পরিবর্তনই হয়নি। তো এটার মানটা আমরা বলতে পারি যে x2 মাইনাস x1। তো এটা যদি এরকম হয়, আর এখানে আমরা আগে যেটা পড়ছি যে m ইজ ইকুয়াল টু ট্যান থিটা, এই ট্যান থিটার পরিবর্তনে কিন্তু আমরা টেরা লম্বা ভূত, লম্ব বাই ভূমি লিখতেই পারি। তো লম্ব হচ্ছে এখানে y2 মাইনাস y1, y2 মাইনাস y1, আর ভূমি হচ্ছে x2 মাইনাস x1। এটাকে কিন্তু আমরা মাইনাস দিয়ে গুণ করে y1 মাইনাস y2, x1 মাইনাস x2 এভাবেও লিখতে পারি। এবং এই দুইটা সূত্র আমাদের ক্লাস 9-10-এ পড়া হয়েছে। তো এখান থেকে এটাকে আমরা কিন্তু আরো একটু শর্টে ডেল ওয়াই বাই ডেল এক্স এটাও কিন্তু লিখতে পারি। এবং এটাই আসলে ঢালটা কি সেটাকে বুঝাচ্ছে। কিভাবে জানো? এটা বলতে আসলে আমরা কি বলতেছি, দেখো, এক্স অক্ষ বরাবর যদি ডেল এক্স পরিমাণ পরিবর্তন হয়, তাহলে ওয়াই অক্ষ বরাবর পরিবর্তন হয় ডেল ওয়াই পরিমাণ। আর এক একক যদি পরিবর্তন হয় এক্স অক্ষ বরাবর, তাহলে ওয়াই অক্ষ বরাবর সেটা পরিবর্তন হবে ডেল এক্স বাই ডেল ওয়াই, ঐকিক নিয়ম টাইপসের, ঠিক আছে? তো এইটাই কিন্তু এইটা, এবং এটা মানেই ঢাল। কারণ কি, ধরো যে এখানে একটা আছে, আমি এখান থেকে দেখাচ্ছি যে এক্স অক্ষের সমান্তরালে একটা সরলরেখা তৈরি আছে, দেওয়া আছে। এই যে সরলরেখাটা, ধরো যে যেটা মান আমি x2 মাইনাস x1 ধরলাম, এই সরলরেখাটা যদি, এটা যদি আমি ঢাল নির্ণয় করতে চাই, ঢালটা কত হবে জানো? 0। কারণ কি, এটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 0 ডিগ্রি কোণ উৎপাদন করছে, অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর এখানে কোনো পরিবর্তনই হয়নি। তো এখানে যদি আমি লিখি যে এরকম ট্যান থেটার মান এখানে 0 ডিগ্রি হওয়ায় এখানে ঢালের মানটাই হয়ে যাচ্ছে 0। আবার এই জন্য হচ্ছে ঢাল মানে দুই অক্ষই পরিবর্তন যদি হয়, তাহলে আমরা একটা রেখার সরলরেখার ঢালটা নির্ণয় করতে পারবো, যেরকমটা এই সরলরেখাটার হয়েছে। একইভাবে এই ওয়াই অক্ষটা দেখতে পাচ্ছ যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 90 ডিগ্রি কোণ উৎপাদন করছে, এখানে একটা কোণ অবশ্যই থাকবে, সেটা হচ্ছে 90 ডিগ্রি।
এটা যদি 90 হয় তাহলে কিন্তু 90 ডিগ্রির মান মানে ইনফিনিটি হয়ে যাবে, ঠিক আছে? তখন ঢাল হবে ইনফিনিটি। অর্থাৎ কোন সরলরেখা যদি 90 ডিগ্রি কোণ উৎপাদন করে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, তাহলে তার ঢাল হবে ইনফিনিটি পরিমাণ। তো এটাই আমরা দেখলাম ঢালের সূত্রটা কিভাবে আসলো। তো আমরা এটা মুছে দিচ্ছি এখন। আবার আরেকটা জিনিস, সেটা হচ্ছে থিটার মানটা যদি 0 থেকে বড় এবং 90 ডিগ্রি থেকে ছোট হয়, তাহলে সেটা হচ্ছে ঢালটা সবসময় পজিটিভ, এবং যদি 90 ডিগ্রি থেকে বড় এবং 180 ডিগ্রি থেকে ছোট হয়, তাহলে ঢালটা সবসময় নেগেটিভ হবে। আর 180 ডিগ্রি থেকে বেশি কখনো ঢাল হইতে পারবে না, কারণ তখন সেটা এক্স অক্ষের ঋণাত্মক দিকে চলে যাবে। এবার আমরা টপিক 2 নিয়ে আলোচনা করব। টপিক 2 হচ্ছে ঢাল ছেদ আকৃতি। ঢাল ছেদ আকৃতিতে ঢাল দেওয়া থাকবে, ধরো বলা থাকবে যে কোন একটা সরলরেখার ঢাল হচ্ছে এন, এবং ওয়াই অক্ষের ছেদক অংশের মান, ওয়াই অক্ষের ছেদক অংশের মান ধরো বলা থাকবে যে সি। এখন দুইটা শর্ত দেখতেছো যে দিয়ে দিছে। তো এটা বলতে আসলে কি বোঝাচ্ছে দেখো, এই যে এক্স অক্ষ এবং এটা হচ্ছে ওয়াই অক্ষ। ধরো যে এই একটা সরলরেখা যেটা ওয়াই অক্ষকে ছেদ করছে এবং এই ছেদক অংশের মানটা হচ্ছে সি। এখন এটা যদি মূল বিন্দু হয়, তাহলে এই যে বিন্দুটা অর্থাৎ এই সরলরেখাটা ওয়াই অক্ষকে যেখানে ছেদ করছে, এটা ওয়াই অক্ষের উপরস্থ হবায় এক্স এর মান এখানে 0, এবং এটার মান, এটা হচ্ছে সি পরিমাণ অংশ ছেদ করছে দেখে হচ্ছে এটার কোটির মানটা হবে সি। তো এটা যদি 0,c হয়, তো এখানে অবশ্যই সব এই সরলরেখাটাকে ডিফাইন করবে এরকম যে কোনো দুইটা বিন্দু, মানে যে কোনো একটা বিন্দু হচ্ছে এইটার সাথে যদি ঢাল আমরা নির্ণয় করি যে কোনো একটা বিন্দুর, তাহলে ঢাল হবে এম পরিমাণ। এখন এখানে তো অসংখ্য বিন্দু আছে যেগুলো এই সরলরেখাটাকে ডিফাইন করছে। এর মধ্যে যে বিন্দুগুলো আছে সেগুলো হচ্ছে চলমান বিন্দু, এবং এই চলমান বিন্দুগুলোর সেটকে আমরা পি দিয়ে প্রকাশ করব। ধরো যে এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, অসংখ্য বিন্দু। এই চলমান বিন্দুগুলোর সেট হচ্ছে পি এক্স, ওয়াই। এটা আমরা কিভাবে আনলাম জানো? এটা হচ্ছে 3.4 এ আমরা যে সঞ্চার পথের শর্ত পড়েছি, যে কোনো সরল রেখা বক্ররেখা সবকিছুই তো সঞ্চার পথের শর্ত মেনে চলবে। সঞ্চার পথের শর্ত থেকে আমরা পি সেটটাকে আনলাম, যেটা হচ্ছে এক্স এবং ওয়াই। যেহেতু এক্স আর ওয়াই চলক, এখানে যে কোনো মান হইতে পারে, এই জন্য আমরা এটাকে একটা দিয়েই আসলে চিন্তা করব। তো এই ধরো যে এই বিন্দুর সাথে এটার যে ঢাল সেটা এম যদি হয়, তাহলে এখানে কি হবে? এম ইজ ইকুয়াল টু, একটু আগেই আমরা যে সূত্র পড়ছি যে কোটিদ্বয়ের অন্তর বাই হচ্ছে ভুজদ্বয়ের অন্তর, সেখান থেকে আমরা এই দুটার ঢাল নির্ণয় করব। এখানে কোটিদ্বয়ের অন্তর অর্থাৎ ওয়াই মাইনাস 0 এবং এক্স মাইনাস সি যদি এরকম হয়, তাহলে এখানে ভুল হয়েছে, ওয়াই মাইনাস সি এবং এক্স মাইনাস 0 যদি এরকম হয়, তাহলে y minus c is equal to mx এবং y is equal to mx plus c। এটাই হচ্ছে ঢাল ছেদ আকৃতি, অর্থাৎ আমাদের টপিক 2 এর যেই সরলরেখার সমীকরণ, সেই সমীকরণের সূত্র। এই সূত্রটা y is equal to mx plus c, এটা আমরা বহুবার আগে পড়ছি ক্লাস 9-10 এ, কিন্তু কোথা থেকে আসলো এটা আসলে আমাদের পড়া হয়তো না, এজন্য আমরা এটা প্রমাণ করে দেখলাম যে কিভাবে আসলো। তো এরকম আসলে বলা থাকতে পারে, মনে করো যে একটা এমসিকিউ প্রশ্ন, বোর্ডে আসা প্রশ্ন আমি বলছি, মনে করো যে ঢাল দেওয়া আছে যে হচ্ছে ঢাল হচ্ছে 5/7 এবং ওয়াই অক্ষের ছেদক অংশ অর্থাৎ সি এর মান হচ্ছে -3। এরকম হইলে এই সরলরেখাটার সমীকরণ নির্ণয় করো। দেখো বোর্ডে আসা প্রশ্ন এরকম আসে, সহজ হইলে আসলে এটা অনেকবার আসে, এই জন্য এই টপিকটা সিলেক্ট করা। তো এটা এরকম যদি হয়, তাহলে আমরা এই সরলরেখাটার মান কিভাবে নির্ণয় করব, মানে সরলরেখার সমীকরণটা কিভাবে নির্ণয় করব? ওয়াই একটা চলক, তো ওয়াই ওটা থাকবেই, এবং হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু এম এর জায়গায় আমরা 5/7 এম এক্স প্লাস হচ্ছে -3 অর্থাৎ প্লাসে মাইনাসে -3। আচ্ছা, এটা করলাম। তো এখান থেকে আবার আসবে যে হচ্ছে 7y is equal to 5x minus 21, এরকম আসলে আসার কথা। তো এইটাই হবে হচ্ছে সমীকরণ। তো এটা এরকম সমীকরণ যদি আসে পরীক্ষায়, তাহলে অবশ্যই আমরা এখন পারবো ইনশাল্লাহ। তো এটা আমরা এখন মুছে দেই। এখানে আরেকটা জিনিস আসলে আমাদের বোঝার আছে, সেটা হচ্ছে যদি আমরা কোনো সরলরেখার একটা আদর্শ আকৃতি আসলে দেখছি, আমরা সবাই এর সাথে পরিচিত, যে হচ্ছে ax প্লাস by প্লাস c ইজ ইকুয়াল টু 0। এটাই হচ্ছে সরলরেখার আদর্শ আকৃতি।
যদি সরলরেখার আদর্শ আকৃতি থাকে তাহলে এখান থেকে ঢালটা কিভাবে আমরা নির্ণয় করবো জানো? এই মানে টপিক 2 এর যে সমীকরণের সূত্রটা আছে, অর্থাৎ y = mx + c, mx + c, এইটার m এর সাথে তুলনা করে আমরা এই আদর্শ আকৃতি থেকে সহজেই ঢাল নির্ণয় করতে পারি। এটা এমসিকিউর জন্য আমরা হয়তো আগেও পড়েছি, দেখাচ্ছি তোমাদের। যেহেতু এটা ওয়াইটা বাম পাশে আছে তাই আমরা এখানে বিওয়াইটাকে বাম পাশে রাখবো এবং -ax - t। এবার আমরা বিটাকে ওই পাশে সবার সাথে ভাগ করে দিব, -abx -c/b। এখন দেখো এইটার সাথে যদি আমরা এটাকে তুলনা করি তাহলে x এর যে সহগটা আছে, অর্থাৎ m x এর সাথে গুণ আকারে আছে, অর্থাৎ x এর সাথে যেটা থাকবে গুণ আকারে, এটাকে আমরা ঢাল বলতে পারি, অর্থাৎ এটাই হবে হচ্ছে আমাদের ঢাল। ঠিক আছে, এখন এটা আমরা আসলে কিভাবে পড়তাম জানো আগে? সেটা হচ্ছে আমরা বলতাম যে যদি সরলরেখার আদর্শ আকৃতি থাকে তাহলে ঢাল হবে হচ্ছে -x এর সহগ y এর সহগ। দেখো সেটাই আছে, এই যে আদর্শ আকৃতিতে মাইনাস তো মাইনাসই, আর a হচ্ছে x এর সহগ আর b হচ্ছে y এর সহগ, তো -x এর সহগ y এর সহগ। তো এটাই হচ্ছে ঢাল, এখান থেকে সহজে নির্ণয় করা যায়, তাই আমি এটা দেখাই রাখলাম। এবার হচ্ছে আমাদের টপিক 3। টপিক 3 তে আবার হচ্ছে আমাদের এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে। এখন এক বিন্দুগামী সরলরেখায় যেহেতু দুইটা শর্ত লাগবেই, তো একটা হচ্ছে ঢাল দেওয়া থাকে, আচ্ছা ঢাল যদি m দেওয়া থাকে তাহলে আরেকটা বিন্দু দেওয়া থাকবে, যে কোনো একটা বিন্দু, ধরো যে x1 এবং y1। এখন এক বিন্দুগামী রেখার সমীকরণটাও নির্ণয় করা আমাদের জন্য সহজ হবে যদি আমরা একটু আগে যে ঢালছেদ আকৃতিটা পড়লাম সেটা যদি ভালো করে শিখে থাকি। তো এখানে আমরা আবার x এবং y অক্ষ এবং তাদের একটা দুটাকে ছেদ করছে এরকম একটা সরলরেখা নিলাম। এখানে ধরো একটা র্যান্ডম বিন্দু দেওয়া আছে যেটা হচ্ছে x1 এবং y1, এবং আর এদের সাথে ঢাল নির্ণয় করতে হবে। কিসের ঢাল নির্ণয় করবো বলতো? এখানে আরো যে বিন্দুগুলো আছে, অসংখ্য বিন্দু, চলমান সবগুলো বিন্দুর সেটকে আমরা ঠিক আগের মতো ওই সঞ্চারপথের শর্ত থেকে p = x, y এই বিন্দুর সাথে এটা ঢাল নির্ণয় করব। অর্থাৎ একটা বিন্দু নির্দিষ্ট দেওয়া আছে আর এটা হচ্ছে মানে একটা র্যান্ডম বিন্দু, অর্থাৎ সবগুলো বিন্দুরই সেট যেটা সঞ্চারপথের থেকে আনলাম আমরা p। তো আমরা এখানে যদি ঢাল নির্ণয় করি, একটু আগে যে আমরা ঢালের সূত্র শিখছি সেখান থেকে আমরা এখানে আনবো যে না ঢালছেদ আকৃতি, যেটা একটু আগে যেটা শিখলাম সেখান থেকে আমরা এখানে আনবো, সেটা হচ্ছে m আমরা কোটিদ্বয়ের অন্তর, অর্থাৎ y - y1, এখানে এটাকে আমরা y এবং এটা y1 বাই হচ্ছে x - x1। এটা যদি আমরা করি তাহলে আমরা এখান থেকে সূত্রটা পেয়ে যাব যে y - y1 m × x - x1। তো এটাই হচ্ছে এক বিন্দুগামী রেখার সমীকরণ, যেটা আমরা টপিক 3 তে পড়লাম। ঠিক আছে, এটা আসলে ওই আগেরটার মতোই, এবং এরপরে আমরা যেটা টপিক পড়বো ওটাও এটার সাথে একদম রিলেটেড। তো এরপরে যে টপিকটা থাকবে সেটা হচ্ছে দুই বিন্দুগামী রেখার সমীকরণ, সেটা হচ্ছে আমাদের টপিক নাম্বার 4। তো আসলে আমরা দুই বিন্দুগামী রেখার সমীকরণটা দেখি। দুই বিন্দুগামী রেখার সমীকরণে দেখো যে অলরেডি দুইটা বিন্দু যদি দেওয়া থাকে তাহলে দুইটা শর্ত কিন্তু দেওয়াই আছে। তো দুই বিন্দুগামী রেখার সমীকরণে আলাদা করে আমাদের ঢাল দেওয়া থাকে না। তো ধরো যে একটা বিন্দু দেওয়া আছে যে x1 y1 আর একটা হচ্ছে x2 y2, এবং এতে কোনো ঢাল দেওয়া নাই। তো আমরা এখন আবার চিত্র আকারে দেখবো। ধরো এই যে সরলরেখা, এটা এখানে একটা বিন্দু, এটা হচ্ছে x1 y1 এবং এটা হচ্ছে x2 y2। এখন এই যদি দুইটা বিন্দু দেওয়া থাকে তাহলে এই দুইটা বিন্দু থেকে আমরা এক বিন্দুগামী রেখার যে সমীকরণটা পড়লাম ওখান থেকে কি আমরা এটার মানে ঢালের অংশটা আমরা ধরে নিতে পারি যে m, যেহেতু আগেরটাতে m দেওয়াই ছিল কিন্তু এখানে তো দেওয়া থাকার দরকার নেই, কারণ m আমরা বের করে নিতে পারি। তো আমরা ওভাবেই দেখি যে ধরো যে এক বিন্দুগামী রেখার যে সমীকরণ আমরা পড়লাম ওটা আমরা লিখবো y - y1 m × x - x1। ঠিক আছে, এখানে আমরা y - y1 রাখলাম এবং m এর জায়গায়
এম তো এখানে দেওয়া নেই, কিন্তু আমরা ধরে নিছি। এখন এম এর জায়গায় আমরা কিন্তু এই দুইটা বিন্দু যেহেতু দেওয়াই আছে, দুইটা বিন্দু ফিক্সড দেওয়া থাকলে তাদের ঢাল নির্ণয় করা তো কোনো ব্যাপারই না। তো ঢাল আমরা এখানে নির্ণয় করব এম এর জায়গায়। এখানে আমরা কোটিদ্বয়ের অন্তর অর্থাৎ y1 মাইনাস y2 বাই হচ্ছে x1 মাইনাস x2, এটা যদি থাকে তাহলে হচ্ছে এখানে y মাইনাস y1 ইজ ইকুয়াল টু y মাইনাস y1, আর এইটাকে আমরা এই হর থেকে এখানে লবে আনবো, y1 মাইনাস y2 ইজ ইকুয়াল টু x মাইনাস x1 x1 মাইনাস x2। এই হচ্ছে আমাদের দ্বিবিন্দুগামী রেখার সমীকরণ। তো এর আগেরটা যদি আমরা বুঝে থাকি তাহলে এটা আসলে অনেক সহজ। এখানে সঞ্চার পথের ইয়াটা আমাদের ইউজ করা লাগেনি, আগেরটা থেকে আমরা পাইলাম। তো যাই হোক, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এবার আমরা ছেদক আকৃতির সরলরেখা অর্থাৎ আমাদের টপিক 5, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক। সো স্টার ছেদক আকৃতির যে সরলরেখা, এটার যে সমীকরণ সেটা আমরা এখন পড়বো। ছেদক আকৃতি বলতে কি বোঝাচ্ছে? এক্স অক্ষের ছেদক এবং ওয়াই অক্ষের ছেদক যদি থাকে, তাহলে দেওয়া থাকে যদি, তাহলে সেখান থেকে আমরা কিভাবে সমীকরণটা আনবো সেটাই আসলে বোঝাচ্ছে। তো ধরো যে এই যে আবার এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ এবং সরলরেখা যেটা হচ্ছে এক্স এবং ওয়াই দুই অক্ষকে ছেদ করছে। এখন আমি ধরলাম যে এক্স অক্ষ এটা হচ্ছে মূল বিন্দু 0, মূল বিন্দুর স্থানাঙ্ক তো 0 0, এবং এখানে যেই এক্স অক্ষকে সরলরেখাটা যেই বিন্দুতে ছেদ করছে এই বিন্দুটাকে ধরলাম আমি a, 0। কারণ কি, আমি ধরলাম যে এক্স অক্ষকে এই সরলরেখাটা a পরিমাণ দূরে হচ্ছে ছেদ করছে, অর্থাৎ এইটুকুর মান a, এবং একইভাবে ওয়াই অক্ষকে এই সরলরেখাটা b পরিমাণ দূরে এখানে ছেদ করছে। এখানে ভুজের মান 0 যেহেতু ওয়াই অক্ষের উপরস্থ, এবং কোটির মান হচ্ছে b। এখন যদি এরকম থাকে তাহলে আমরা দুইটা বিন্দু পেয়ে গেছি, এবং দুই বিন্দুর সমীকরণ আমরা একটু আগে যে দুই বিন্দুগামী রেখার সমীকরণ পড়লাম সেখান থেকে আমরা এই সরলরেখাটার সমীকরণ তৈরি করব। যেহেতু দুইটা বিন্দু পেয়ে গেলাম আমরা, তো এখানে আমরা দুই বিন্দুগামী রেখার সমীকরণ যেটা সেটা আমরা এখন লিখি আগে। এটা হচ্ছে ছিল x মাইনাস x1 বাই x1 মাইনাস x2 ইজ ইকুয়াল টু y মাইনাস y1 y1 মাইনাস y2। ঠিক আছে, এখন এখান থেকে আমরা দেখব যে x মাইনাস x1 কত, a মাইনাস x2 0 ইজ ইকুয়াল টু এখানে y থাকলো y1 হচ্ছে 0, আবার 0 মাইনাস y2 b। যদি এরকম থাকে আমরা এখান থেকে আগে আড়াআড়ি গুণ করে দিব, সেটা হচ্ছে মাইনাস bx প্লাস ab ইজ ইকুয়াল টু ay, আর মাইনাসে মাইনাসে এটা হচ্ছে a থাকবে শুধু। তো আমি একটু দেখি নেই, মাইনাস a, এবং এখান থেকে হচ্ছে a থাকবে ay। ও আচ্ছা, এপাশে তো যাই হোক 0 এর সাথে গুণ করলে 0। তো আমরা এখানে দেখি এই যে ay-টা আছে, এই ay-টাকে আমরা এই পাশে আনবো, কারণ x এর সাথে আমরা মানে x এবং y কে একই সাইডে রাখবো। মাইনাস ay ইজ ইকুয়াল টু ab। তো এই ab কে আবার আমরা এই দুইটার সাথে ভাগ করে দিব, মাইনাস bx বাই ab মাইনাস ay বাই ab ইজ ইকুয়াল টু 1। ওপাশ থেকে যেহেতু আমরা আনলাম, তো এই b এবং এই b কাটা, এবং হচ্ছে ও আচ্ছা এইটার সামনে অবশ্যই এটা মাইনাস হবে, মাইনাস ab হবে, এবং এখানে মাইনাস হবে, মাইনাসে মাইনাসও কাটা হয়ে যাবে, এবং এই মাইনাসে মাইনাসে এখানে প্লাস হবে। তো x বাই a প্লাস y বাই b ইজ ইকুয়াল টু 1। এটাই হচ্ছে আমাদের ছেদক আকৃতির সরলরেখার সমীকরণ। ঠিক আছে, আচ্ছা এই ছেদক আকৃতির সরলরেখার সমীকরণ থেকে আমরা একটা ম্যাথ করে দেখব যে আসলে ম্যাথটা কি ধরনের আসতে পারে, যাতে আমরা একটা আইডিয়া থাকে। কারণ খালি সূত্র পড়লেই তো হবে না, ম্যাথ কিভাবে আসবে, সলভ কিভাবে করতে হবে সেটাও দেখতে হবে। তবে আমরা ওই দ্বিবিন্দুগামী রেখার সমীকরণ থেকে এটা আসলে আনছি, প্রমাণটা আসলে অনেক ইজি। এখন আমরা একটা ম্যাথ করব। কোশ্চেনটা আমি তুলি আগে।
যাই হোক, এখন আমি এই যে একটা কোশ্চেন লিখছি তোমরা দেখতে পাচ্ছ। তো আসলে এটা আমরা এখন সলভ করব এই ছেদক আকৃতির সরলরেখা যে সমীকরণ আছে সেটা দিয়ে। তো এখানে ফার্স্টেই দেখো আমরা প্রশ্নটাকে আগে অ্যানালাইসিস করি। একটি সরলরেখা 2,6 বিন্দুগামী, অর্থাৎ একটা বিন্দু দেওয়াই আছে। এই বিন্দু দিয়ে যে যায় সরলরেখাটা সেটা দেওয়া আছে। অক্ষদ্বয় হতে খণ্ডিত অংশের সমষ্টি 15। সরলরেখার সমীকরণ নির্ণয় করো। তো আমরা একটু আগেই দেখলাম যে এই যে এটা হচ্ছে সূত্র x/a + y/b = 1। এখানে a বলতে আসলে x অক্ষের খণ্ডিত অংশের মান এবং b বলতে y অক্ষের খণ্ডিত অংশের মানকে বোঝাচ্ছে, ঠিক আছে। তো এখানেও দেখো অক্ষদ্বয় হতে খণ্ডিত অংশের সমষ্টিকে 15 বলছে। তো এটা মানে কি, মানে হচ্ছে a আর b এর যোগফল হবে 15। তো আসো আমরা এটা সলিউশন করি। ফার্স্টে আমরা ওইটা লিখবো যে ধরি xa + yb = 1। এখন এটা ধরো যে দেওয়া আছে, মানে এটা আমরা ধরে নিলাম। এখন প্রশ্ন মতে আবার a আর b এর যোগফল হচ্ছে 15, a + b = 15। এখন এটা যদি থাকে, আমরা a আর b দুইটা নিয়ে কাজ করব না, আমরা যে কোনো একটা নিয়ে কাজ করতে যাচ্ছি। তো আমরা ধরলাম যে আমরা শুধু a নিয়ে কাজ করব, অর্থাৎ b এর মানটা আমরা এমন ভাবে বের করব যাতে শুধুমাত্র a তাতে থাকে, b এর কাজ যেন না থাকে। তো আমরা এটা থেকে ধরলাম যে b = 15 - a। আর এটাকে আমরা সমীকরণ 1 দিলাম এবং এইটা এখন আমরা সমীকরণ 1 এ বসাবো, ঠিক আছে। এরকম হবে, সমীকরণ 1 এ যদি আমরা বসাই তাহলে হচ্ছে x - a + y/a + y/15 - 1 যদি এরকম থাকে। তো এই যে সমীকরণটা পাইলাম এটা আবার 2,6 বিন্দুগামী, ঠিক আছে। এখন x আর y এর জায়গায় আমরা 2,6 এটা বসাইতে পারি। তাহলে 2,6 বিন্দুগামী হওয়ায় এখানে আমরা 2/a + 6/15 - a = 1 এটা পাচ্ছি। তো এখান থেকে আমরা আবার লসাগু করব, a 15 - a, আর এখানে হচ্ছে 30 - 2a হওয়ার কথা, প্লাস হচ্ছে 6a। এপাশ থেকে আমরা এটা মুছে দিচ্ছি, এটা আর লাগতেছে না। তো এটা যদি আমরা আবার এই পাশে নেই তাহলে 30 আর এটাকে 4a হয়, প্লাস 4a = 15a - a²। এখানে যদি আমরা এটাকে এখন সাজাই লিখি তো a² এটা যদি এই পাশে আসে তাহলে -11a + 30 = 0। তো এটাকে আমরা এখন মিডল টার্ম করব, একদম ইজি, ক্যালকুলেটর দিয়ে মিডল টার্ম করব। পরে a - 5 তোমরা করে দেখতে পারো, আর a - 6 দুইটা আসবে। তো a = 5 অথবা 6 দুইটা, এই দুটো যদি হয় তাহলে a যদি 5 হয় দেখো তাহলে b এর মান কত, b এর মান হবে 10, আর a যদি 6 হয় তাহলে b এর মান হবে 9। তো এই দুইটা a আর b এর মান আমরা এখন দুইটাই পেয়ে গেলাম। b এর মানটা আমি আলাদা করে লিখে বের করতেছি না, তোমরা এটা পারবে। তো আমরা এখন ডাইরেক্ট সমীকরণে বসাবো। তো একটা হচ্ছে অ্যানসার 1, অ্যানসার একটা হবে এরকম যে x আর y x/a এর জায়গায় আমরা বসাবো 5 প্লাস y/b এর জায়গায় তাহলে হবে 10 = 1। আর অ্যানসার 2 হচ্ছে x এর জায়গায় 6 প্লাস, খুবই বাজে হচ্ছে লেখা, 9 1। তো আশা করি তোমরা বুঝতে পারছো, এরকমই হবে ম্যাথটা। ওই পাশে কোনায় লিখতে যে আসলে একটু বাঁকা হয়ে গিয়েছে। তো যাই হোক,
এরকম ভাবে তোমরা রাখতে পারো অ্যান্সারটা, অথবা তোমরা লসাগু করে দিতে পারো, এটা তোমাদের ইচ্ছা, কিন্তু মানে অ্যান্সারটা এরকম। তো আমরা বুঝলাম যে ছেদক আকৃতির যে সরলরেখা সেখান থেকে আসলে কোশ্চেনগুলো এরকমই হয়। এটা অনেকবার বোর্ডে আসা একটা কোশ্চেন, এটা আমি সিলেক্ট করছি এই জন্য করানোর জন্য। আর হচ্ছে এভাবে আসলে করতে হবে, মানে এই সমীকরণটা ব্যবহার করে আমরা দেখলাম, তো আসলে ইজি। তো বুঝতে পারছো আশা করি। তো আমাদের ছেদক আকৃতির যে সরলরেখা এটাও শেষ। এবার আমরা টপিক 6-এ যাব। এটা আমাদের আজকের শেষ টপিক, সেটা হচ্ছে লম্ব আকৃতির সরলরেখা। লম্ব আকৃতির সরলরেখাতে আসলে বুঝতে পারছো যে একটা লম্বের কাজ আছে, বা লম্ব দিয়ে আসলে কিছু একটা করতে হবে। এখন লম্ব আকৃতির যে সরলরেখা, এটার সূত্রের যে প্রমাণটা আছে সেটা আমরা দেখব, ঠিক আছে? তো ফার্স্টে আমরা দুটো অক্ষ আবার রাখছি, ঠিক আছে? এখন ধরো যে এই যে এটা হচ্ছে এক্স অক্ষ এবং এটা হচ্ছে ওয়াই অক্ষ। এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে ধরলাম যে আলফা একটা কোণ। আচ্ছা, আগে আমরা সরলরেখাটাই আঁকি। ধরো যে এই একটা সরলরেখা, যেটা সমীকরণ আমরা তৈরি করব, কিন্তু এটা হচ্ছে এটার উপরে আমরা একটা লম্ব আঁকবো, সেটা হবে হচ্ছে মূল বিন্দু থেকে এই রেখার উপরস্থ লম্ব, সেটা হচ্ছে এটা হচ্ছে লম্ব ধরবো, যেহেতু এটা হচ্ছে মানে এরকম হয়তো যদি আমরা ঘুরাইতাম তাহলে। তো এটা লম্ব, এই লম্বের মান হচ্ছে পি, এবং এই লম্বটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে আলফা কোণ উৎপাদন করে তারপরে হচ্ছে লম্ব হয়ে এই যে সরলরেখাটার সমীকরণ আমরা নির্ণয় করব সেই সরলরেখাটার সাথে যে মিশছে। তো এই যে লম্বটা তৈরি হলো, তো আমরা এখানে একটা জিনিস দেখতে হবে আমাদের এখন মনোযোগ দিয়ে, সেটা হচ্ছে যদি এটা একটা সমকোণী ত্রিভুজ হয়েছে এবং এই সমকোণী ত্রিভুজের আলফা যেটা মানে যেটা কোণ, সেই কোণটা হচ্ছে এটা। এখন আমি ধরলাম যে পি মানের যে লম্বটা আসলে তৈরি হয়েছে, এই পিটা ও মানে ও এর সাথে এখানে সি বিন্দুতে এই সরলরেখাকে ছেদ করছে। তো আমি ধরলাম যে এই ছেদবিন্দুর এখানে হচ্ছে এ এবং এটা হচ্ছে বি, দুইটা বিন্দুর নাম আমি দিলাম। এখন ধরলাম যে আমি এই যে এই সরলরেখাটা যে এক্স এবং ওয়াই অক্ষকে ছেদ করছে, এক্স অক্ষকে এ পরিমাণ দূরে এবং ওয়াই অক্ষকে বি পরিমাণ দূরে এই সরলরেখাটা ছেদ করছে। তো যদি সেরকম হয় তাহলে একটু দূরে এখানে লিখি, এর মান কতটুকু হবে বলতো? এ কমা 0 এবং বি এর মান হবে 0 কমা বি। একটু আগেই যে আমরা প্রমাণ ছেদক আকৃতির সরলরেখা প্রমাণ করার সময় যখন করছিলাম ঠিক একইভাবে এটা হয়েছে। তো এখানে একটা জিনিস যেটা আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে এই যে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে, এই সমকোণী ত্রিভুজটা এটা আলফা, ঠিক আছে? তো এই সমকোণী ত্রিভুজটা এটা 90 ডিগ্রি যদি হয়, একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি তো 180 ডিগ্রি আমরা সবাই জানি। তো এইটা যদি আলফা হয় তাহলে এই কোণটা এমন কিছু একটা হইতে হবে যেটার সাথে আলফা যোগ করলে 90 ডিগ্রি হবে, কারণ এখানে 90 ডিগ্রি চলে গেছে আর বাকি থাকতেছে আমাদের হাতে 90 ডিগ্রি। তো এই কোণটা ফিক্সড, এটা ধরলাম এইখানে যে কোণটা আছে এই কোণটা ফিক্সড, ঠিক আছে? আবার এই যে বড় ত্রিভুজটা অর্থাৎ ও এ বি ত্রিভুজ, এই ত্রিভুজটাতেও দেখো এখানে একটা সমকোণ তৈরি হয়েছে, এইটা একটা সমকোণ। এখন এটা যদি সমকোণ হয় তাহলে এই বাকি যে দুইটা কোণ, এই দুইটা কোণের সমষ্টি কত? 90 ডিগ্রি হবে। তো এই কোণটা ফিক্স ছিল, আবার এই কোণটা আলফা ছিল, মানে এই যে ও এ সি এবং বি ও এ, এই দুইটা ত্রিভুজ সমকোণী ত্রিভুজের মধ্যে একটা কোণ কিন্তু ফিক্সড, যেটা নড়বে না, সেটা হচ্ছে এই এ কোণটা। এই কোণটা যদি ফিক্সড হয় তাহলে এইটার সাথে আলফা যোগ করলেও 90 ডিগ্রি হয়, তাহলে এখানে এমন একটা জিনিস হইতে হবে যেটা যোগ করলেও 90 ডিগ্রি হয়। তো আলটিমেটলি কি এইটাও আলফা হয়ে যাচ্ছে না? দেখো তো, কারণ এটা যদি 90 এইটার সাথে এই ফিক্সড কোণটার সাথে আলফা যোগ করলে 90 ডিগ্রি হয়, তাহলে এমন কিছু একটা যোগ করতে হবে যেটা যোগ করলে 90 ডিগ্রি হয়, এটা আলফাই হবে। আলফা ছাড়া অন্য কিছু হইলে কি 90 ডিগ্রি হবে? যেহেতু এটা ফিক্সড, এটা কোনো আমরা পরিবর্তন করতে পারতেছি না, অবশ্যই হবে না। তো এটাও যদি আলফা হয় তাহলে আমরা দেখতেছি যে এখানে একটা সমকোণী ত্রিভুজ আবার এখানে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়ে গেছে, ঠিক আছে? যেহেতু এটাও 90 ডিগ্রি, যেহেতু এটাও 90 ডিগ্রি, তাই দুই পাশে দুইটা সমকোণী ত্রিভুজ তৈরি হলো। অর্থাৎ একটা বড় সমকোণী ত্রিভুজকে ভেঙে আমরা দুইটা আলাদা আলাদা সমকোণী ত্রিভুজ তৈরি করলাম। আচ্ছা গেল, এবার আমরা এখানে দেখব যে হচ্ছে এই যে কোণটা, এটা নিয়ে আমরা একবার কাজ করব এবং এই কোণটা নিয়ে আমরা আরেকবার কাজ করব। কিন্তু এখানে একটা বিষয় আছে, আমরা এখান থেকে যদি করতে যাই আমাদের আসলে একটু ঝামেলা হবে। তো আমরা করবো কি, এটাকে আমরা
পাশে আলাদা করে লিখবো। তো দেখো এখানে দুইটা যে ত্রিভুজ গঠিত হয়েছে, একটা হবে হচ্ছে এসিও অর্থাৎ এসিও এবং আরেকটা হবে হচ্ছে বিসিও। ঠিক আছে, এখন আমরা এসিও আর বিসিও কে আলাদা করে এই পাশে এখানে করি আমরা, যেহেতু জায়গা আছে ছোট করে করবো। এই যে এটা একটা এবং এটা একটা, ধরো যে দুইটাই হচ্ছে এটা আর এটা। ঠিক আছে, এখন আমরা আগে দিয়ে নেবো যে কোনটা কোনটা সমকোণ ছিল। এই দেখো সিটা সবসময় সব দুইটাতেই সি সমকোণ, এটাও সমকোণ এটাও সমকোণ, এবং এসিও এসিও এই কোণটাতে ও হচ্ছে থিটা। আমরা এটাকে নেব, এটা হচ্ছে আলফা আলফা সরি, এবং এটা হচ্ছে এ, তো এটা এ, এবং এখানে এ ও ছিল হচ্ছে এ ও ছিল এ ছোট এ স্মল এ, আর হচ্ছে এখানে আবার এটা সি ছিল এবং আলফা যেখানে ছিল অর্থাৎ এই পাশে আমরা আলফা নেব, যেহেতু আমরা এভাবে করে অভ্যস্ত। তো এখানে যদি আমরা আলফা নেই তাহলে এই বিন্দুটা হবে হচ্ছে বি, এবং বাকি যেটা থাকবে সেটাকে আমরা ও দেব এটাকে। এবং এখানেও যেটা অতিভুজ হচ্ছে এ, এখানেও কিন্তু অতিভুজ হবে হচ্ছে বি হবে, কারণ এটা যদি আলফা হয় তাহলে এটার সমকোণের বিপরীত যে বাহুটা আছে এটা হচ্ছে বি, তার মানে বিও। তাহলে এখানে আমরা অতিভুজটাকে বি নিলাম। তো এইভাবে যদি আমরা করে নিতে পারি তাহলে ইজিলি আমরা আসলে মানে এটা দিয়ে ওই সূত্রের প্রমাণটা করে নিতে পারবো। তো এখন আমরা দেখি, ফার্স্টে আমরা দেখবো হচ্ছে ফার্স্টে যেটাতে আমরা আলফা প্রমাণ করতে পারছি সেই ত্রিভুজটা দিয়ে দেখবো। তো এটা হবে হচ্ছে এসিও ত্রিভুজ, লিখি এসিও ত্রিভুজে এসিও ত্রিভুজে আমরা cos থিটা cos আলফা নিয়ে কাজ করব। ঠিক আছে, এখন cos আলফা সমান সমান আমরা কি জানি, কবরে ভূত আছে। কবরে ভূত হচ্ছে ভূমি সিও, অর্থাৎ ও এখানে আরো একটা জিনিস, সেটা হচ্ছে দুইটারই সিও যে বাহুটা থাকবে সেটা কিন্তু পি। এখানে আগেই আমি এটা লিখে নিই যে সিও হচ্ছে পি এবং এখানেও সিও হচ্ছে পি, অর্থাৎ কবরে ভূত আছে যদি হয় তাহলে সিও বাই ভূত আছে অর্থাৎ ভূমি বাই অতিভুজ এও, এবং এখান থেকে সিও যেহেতু পি, পি বাই এও হচ্ছে এ। তো এরকম যদি থাকে আমরা এ কে এই পাশে আনবো, এ কে এই পাশে আনবো, অর্থাৎ এর মান আমরা বের করব যে পি বাই cos আলফা। একই ভাবে আমরা হচ্ছে আরেকটা যে ত্রিভুজ আছে অর্থাৎ সিওবি, এই ত্রিভুজটা নিয়ে কাজ করব। সিওবি, এখানে আমরা সাইন আলফা নিয়ে কাজ করব, দুইটাতে দুইটা হবে, অর্থাৎ সাইন আলফা ইজ ইকুয়াল টু সাগরের লবণ অতি, অর্থাৎ লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব আছে পি এবং অতিভুজ হচ্ছে বি, অর্থাৎ এখানে যদি ও সি বাই হচ্ছে ও বি, লবণ অতি, আচ্ছা ও সি এর মান হচ্ছে পি এবং ও বি এর মান হচ্ছে বি। একই ভাবে আমরা এখান থেকে বি এর মানটাকে আলাদা করে রাখবো, পি বাই সাইন আলফা। এবার আমরা এই পাশে যেগুলো কাজ করছি এগুলো আমরা মুছে দেবো, এগুলো থেকে আমরা এই পর্যন্ত আমাদের কাজ ছিল। এবার আমরা বাকিটুকু ছেদক আকৃতির সরলরেখার থেকে করব। এবার আমরা এই দুইটা পেয়ে গেলাম। এই দুইটা আমরা কোথায় ইউজ করছি বলতো, ছেদক আকৃতির যে সরলরেখা ছিল সেখানে কিন্তু আমরা এ আর বি কে ইউজ করছি। তো এ আর বি এর মানটা বের করার পিছনে অবশ্যই কোনো কারণ আছে, সেটা হচ্ছে আগেই আমরা পড়ছি যে x বাই এ প্লাস y বাই বি ইজ ইকুয়াল টু 1। এখানে আমরা এখন জাস্ট এ এর মান লিখে দিব, এর পরিবর্তে আমরা লিখবো পি বাই cos আলফা প্লাস বি এর পরিবর্তে আমরা লিখবো পি বাই সাইন আলফা। 1, এই 1 থেকে গেল। এখন এই পিটাকে আমরা নিচে রাখবো এবং উল্টাই দিব জাস্ট। তো x থেকে গেল x cos আলফা বাই পি প্লাস y sin আলফা বাই পি 1। তো আমরা দুইটার মানটা যেহেতু লিখে ফেলছি আমরা এই পাশেও মুছে দেই। তো
এখান থেকে ডিরেক্ট আমরা যদি লসাগু করি, লসাগু করার পরে আসলে এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইজ ইকুয়াল টু 1 এর জায়গায় পি থেকে যাচ্ছে, ঠিক আছে। তো এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইজ ইকুয়াল টু পি। এই যে শেষ। এইটাই হচ্ছে সরলরেখার লম্ব আকৃতির সমীকরণ, যেটা আমরা এতক্ষণ ধরে প্রমাণ করার চেষ্টা করলাম, ঠিক আছে। তো আশা করি তোমরা এই যে সমীকরণটা